প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, গত 9 মার্চ ছিল ওয়ার্ল্ড কিডনি ডে বা বিশ্ব কিডনি দিবস। এই উপলক্ষে আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস ও কিডনি রোগ। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের একজন খ্যাতনামা কিডনি রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার শামীম আহমেদ 1954 সালের জানুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউট এর প্রাক্তন পরিচালক ও অধ্যাপক। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর সাখাওয়াত সাহেব। স্যার, এই যে ওয়ার্ল্ড কিডনি ডে পালিত হলো, এই উপলক্ষে আপনারা মানুষকে সচেতন করার জন্য অনেক নানান রকমের অনুষ্ঠান রেখেছিলেন এবং মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে চাই। তো কিডনি রোগীদের বেলায় ঝুঁকির যেই বিষয়গুলি বিবেচনা করা হয় তার মধ্যে একটি হচ্ছে ডায়াবেটিস। আপনি একটু বলবেন কি ডায়াবেটিসের সঙ্গে কিডনি রোগের সম্পর্কটা আসলে কোথায়? ধন্যবাদ। দেখেন, এবারকার প্রতিবেদন বিষয়টা যদিও ডায়াবেটিস বলে না, কিন্তু ইনডাইরেক্টলি ডায়াবেটিসকে বোঝানো হচ্ছে, অর্থাৎ স্থূলতা, ওবেসি এবং ক্রনিক কিডনি ডিজিজ। এটা হলো এবারকার স্লোগান। যাদের স্থূলতা আছে তাদের ডায়াবেটিস হবেই, ইউজুয়ালি হয়, এবং উচ্চ রক্তচাপ। এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এই দুইটাই কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ আমরা যেটা বলি, দীর্ঘতে কিডনির অন্যতম কারণ। এবং দেখা যাচ্ছে আজকে যেটা মেটাবলিক সিনড্রোম যেটা আমরা বলি, ওবেসিটি থাকে, ইনসুলিন আছে শরীরে কিন্তু ইনসুলিন কাজ করছে না, ইনসুলিন হাইপার ইনসুলিন হচ্ছে, লিপিড প্রোফাইল বেড়ে যাচ্ছে, এবং এতে দেখা যাচ্ছে তাদের কিডনির ধীরে ধীরে কিডনিটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এখন এটার একটা পরিসংখ্যা যেটা এটা বলেছে, বিশ্বে প্রায় 60 কোটি লোক স্থূলতা রোগীতে ভুগছে, এবং 2025-এ আমাদের দেখা যাবে এই স্থূলতা রোগীর সংখ্যা পুরুষদের ক্ষেত্রে শতকরা 18 ভাগ, মহিলাদের 21 ভাগ। কাজে এই যদি হয় অবস্থানটা, তাহলে ডায়াবেটিসটা একটা ইপিডেমিক ফর্মে অলরেডি আছে, আরও ইপিডেমিক ফর্ম দেখা যাবে। সেই জন্য আমাদের সমস্ত এইবারকার প্রতিবেদ্য বিষয় যে জনগণকে এই স্থূলতা বা ডায়াবেটিস সম্বন্ধে আমাদের জানাতে হবে, সচেতন করতে হবে এবং প্রতিরোধের জন্য মনোযোগ করতে হবে। এবং সেটার একটা খুব ইম্পর্টেন্ট আমরা হাইলাইট করেছি বিভিন্ন র্যালি, টক শোতে, এতে যে এই জিনিসটা স্থূলতা বা ডায়াবেটিস কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আপনার স্থূলতা আপনি নিজের উপরে, আপনি যদি দৃঢ়তা থাকে আপনি ওজনটা কমাইতে পারেন। আমরা সাধারণত ওবেসিটি বা ডায়াবেটিস আমরা কীভাবে বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে আমরা যে খাবারটা খেলাম সেটা যদি আমাদের যে এনার্জি তৈরি হচ্ছে, ক্যালোরিটা আমরা নিচ্ছি, সেটা যদি এক্সপেন্ডিচার না হয় তো ফ্যাট আকারে সেটা আমাদের শরীরে জমা হবে, এবং জমা হলে ওজনটা বাড়ে। তো কাজেই আপনি যদি ওজনটা ঠিক রাখেন আর কিছু লাগবে না, আপনি ওজন সেটা কিভাবে করতে পারেন? মানে একথা আয় এবং ব্যয় সমান রাখতে হবে, ফলে আমি যেরকম ছিলাম সেরকমই থাকতে হবে। এটা কিন্তু আমরা করতে পারি। এটা আমরা যদি আমরা সুষম খাবার খাই, আমরা বেশি না খাই, 2 নম্বর আমরা কায়িক পরিশ্রম করি, আর এই যে স্থূলতার আরও কয়েকটা কারণ আছে, এটা তো আমরা কন্ট্রোল করি। যদি কোনো হরমোনাল যেমন হাইপোথাইরয়েডে হয়, এন্ডোক্রাইন কারণে হয় সেটা, অথবা ড্রাগস, যে আমরা ড্রাগগুলি খাই সেই ড্রাগগুলির থেকে স্থূলতা হতে পারে। তা আমরা যদি এগুলিকে কন্ট্রোল করি তাহলে কিন্তু আমরা স্থূলতা প্লাস ডায়াবেটিসকে আমরা কন্ট্রোল করতে পারি। স্যার, এমনিতে সবার জন্যই তো কিডনি রোগের জন্য কিছু সতর্কতা, স্ক্রিনিং, পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা সবই দরকার আছে। যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের বেলায় বাড়তি কি সতর্কতা প্রয়োজন? আচ্ছা, আমরা যেটা বলি এটা ডায়াবেটিস বা অন্য রোগীর সবার জন্য, যে ডায়াবেটিস তো হলো, ডায়াবেটিসটা আমার প্রথম জিনিস হলো ডায়াবেটিস হলে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। এবং ডায়াবেটিসের 5টা স্তর আছে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর আমরা বেশি কিছু ইম্পর্টেন্ট না, কিন্তু তৃতীয় যে স্তরটা সেটা কিন্তু আমরা ধরতে পারি। অর্থাৎ আপনি 100টা রোগ ডায়াবেটিস হলো, সবাই কিন্তু কিডনির রোগে ভুগবে না, মানে ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্টের দিকে যাবে না। তাহলে সেরা কারা? তারা হলো যারা এই ডায়াবেটিস চলাকালীন অবস্থায় যদি তার প্রোটিন লিক করে, সেই প্রোটিনটা মাইক্রোঅ্যালবুমিনিয়া বলি, কারণ আর্লি স্টেজে এটা যাবে। পরে যখন ওভার প্রোটিনিটি হবে, বেশি পরিমাণ যাবে, তখন শরীরে পানি আসবে, এর আগেই ধরতে পারি। তার আমরা যদি তার মাইক্রোঅ্যালবুমিনিয়া দেখি, এইটা হলো 3rd স্টেজ অফ ডায়াবেটিস। এই স্টেজে আমার কী করা উচিত? এই স্টেজে তার ব্লাড প্রেশার বাড়বে। এই স্টেজে যার প্রথম ডায়াবেটিস হলে
কিডনি ফিল্ট্রেশন বেড়ে যায়, জিএফআর বেড়ে যায়। এই স্টেজে এই জিএফআরটা কমতে থাকবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই স্টেজে আমার রুগীটাকে ভালো করে ধরতে হবে। অর্থাৎ আপনি ব্লাড প্রেশার কন্ট্রোল রাখেন, ডায়াবেটিস কন্ট্রোল রাখেন, ইনফেকশন থাকলে ইনফেকশন কন্ট্রোল করেন, আর যদি তার কোনো ওষুধের কোনো ইফেক্ট থাকে সেটাকে আমাদের করতে হবে। এবং সেই সাথে সাথে আমার যেটা আমরা বললাম যে আপনার ওজনটা কমান, কায়িক পরিশ্রম করেন, টাটকা শাকসবজি খান, ফলমূল খান, কোনো বেদনানাশক ওষুধ খাবেন না, বাইরের থেকে ওভার দ্য কাউন্টার ওষুধ খাবেন না, আর হলো আপনি পানি, যেটা আমরা বলি বিশুদ্ধ পানি, 2 লিটার পানি খান। তাহলে এই যদি আমরা এই নিয়মগুলি মানি তাহলে ডায়াবেটিস কন্ট্রোল থাকবে। একটা জিনিস হলো ডায়াবেটিস থেকে আপনার এই যে কিডনি ফেইলিউর বা কিডনি ডিজিজ যখন ডায়ালিস, এটা 25 থেকে 30 বছর লাগে। তো কাজেই আপনি যদি এটাকে কন্ট্রোল রাখেন তাহলে এটা 35-40 বছর হবে। আমার 40 বছর, 30 বছর, আর 40 বছর, আর 80 বছর হয়ে গেলে আমার ওই স্টেজে গেল, আমার কোনো অসুবিধা নেই তো, তাই না? তো কাজেই আমি যেটা মনে করি ডায়াবেটিস থেকে যে কিডনি রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। এবং নিয়ন্ত্রণ করতে হলে আপনার এই যে পয়েন্টটা আছে যে ডায়াবেটিসটা কন্ট্রোল রাখেন। ডায়াবেটিসের এখন অনেক ভালো ভালো ওষুধ আছে, এটা মুখে খাওয়া যায়, ইনসুলিন দেওয়া যায়, আজকাল কম্বিনেশন ওষুধ পাওয়া যাচ্ছে। একটা 2 হলো হাঁটা, এক্সারসাইজ বা হাঁটা যার যার যেরকম হয়। এটা বললো যখন কোনো ওষুধে কাজ করে না, কিন্তু হাঁটলে পরে এই সুগারটা মাসলের ভিতরে ঢুকে যায়। এবং এটা খুবই ইম্পর্টেন্ট। বিদেশে আমরা যে সেমিনারে গেছি তারাও এই হাঁটাটাকে প্রথম চিকিৎসা বলে মনে করছেন। তারপরে ওষুধের ইয়েস, হাঁটা, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, এবং যে লাইফস্টাইল আমরা বলি লাইফস্টাইল, আপনার জীবনযাত্রা, আপনি পরিমিত খাবেন, পরিমিত বিশ্রাম করবেন, এবং একটা রেগুলার সময় আপনার রাখতে হবে। আপনি যতই ব্যস্ত থাকেন একটা সময় আপনার আধা ঘন্টা আপনি বের করতে হবে। আপনি সকালে করেন, বিকালে করেন, অনেকে বলে বিকালে হাঁটা বলো, অনেক আপনার যে কোনো একটা সময় 30 মিনিট আপনি সপ্তাহে 5 দিন বা 6 দিন হাঁটতে হবে। এইটা হলো মূল মন্ত্র এই ডায়াবেটিসের জন্য। স্যার, একজন ডায়াবেটিক রোগী তিনি জানা মতে কিডনি রোগে আক্রান্ত নন, কিন্তু তার তো ঝুঁকি আছে যেটা আমরা জানলাম। সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে তিনি যদি স্ক্রিনিং হিসেবে নিয়মিত কিছু পরীক্ষা করতে চান যে তার কিডনি ঠিক আছে কিনা আর্লি স্টেজে ডিটেকশনের জন্য, তাহলে তার কতদিন পর পর কোন টেস্টগুলো করানো উচিত? প্রথম হলো আমরা বলি যে আপনার তো এখন হলো আমরা তো সবাই, আমরা যে গ্রাম বাংলা যারা থাকে তারা যে রক্তচাপ আছে, ডায়াবেটিস, এটা জানে না। কী করা উচিত? আমি বলি 2টা টেস্ট তো করা যায়। আপনি প্রেশার তো আপনি মেশিনের মাধ্যমে ওইখানে সাবসেন্টারে হেলথ ওয়ার্কার আছে, ব্লাড প্রেশারটা মেপে দিল। আর ব্লাড সুগারটাও কিন্তু একটা ব্লাডের সুগারও করা যায়, স্টিপ দিয়েও কিন্তু করা যায়। এই 2টা টেস্ট করতে, বা ইউরিন টেস্টটা করলো, এই 3টা টেস্ট করতে আমার মনে হয় 200-300 টাকার বেশি খরচ হয় না। এইটা প্রথম জানতে হবে স্ক্রিনিং, যে আমার ডায়াবেটিস আছে কি না, আমার ব্লাড প্রেশার আছে কি না। দ্বিতীয় পয়েন্ট হলো আমার যখন ডায়াবেটিস হলো তখন আমার এই ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ আছে কিনা সেটার জন্য পরীক্ষা করতে হবে। আমরা যেটা বলি স্ক্রিনিংয়ের জন্য, যার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, কিডনি রোগ আছে, যার বয়স 40, যে একটু ওজন, তার বছরে একবার টেস্ট করা উচিত। এবং সেই টেস্টের ভিতরে আমরা যেটা বলি ইউরিন টেস্ট করেন, একটা ব্লাড সুগার করেন, আর কিডনি ফাংশন টেস্টটা করেন, ক্রিয়েটিন। এই 3টা টেস্ট করলে আপনি 80% কিডনির রোগ আপনি শনাক্ত করতে পারবেন। শনাক্ত করার পরে আসেন এখন চিকিৎসা। এখন চিকিৎসার ভিতরে যে গাফলতিটা হলো, আমি আমার ব্লাড প্রেশার আছে জানি, আমি ওষুধ একটা খেলাম, একদিন খেলাম, আরেকদিন খেলাম না। আপনি যে ওষুধটাই খান, যেটাই খান, সেটা রেগুলার খেতে হবে। আপনার ডায়াবেটিস কতটুকু টার্গেট সেটা আমরা পরে বলি, কিন্তু আপনার ওষুধ রেগুলার খেতে হবে। আপনি 5 দিন খেলেন, আজকে ভালো লাগতেছে ওষুধ খাবো না। আমার রুগীরা বলে স্যার মাঝে মাঝে খায়। আমি বলি মাঝে মাঝে কেন খাবেন? আপনার ওষুধ কন্টিনিউয়াস খাবেন। এটা আপনার ভাত সারা জীবন খেতে হবে। ব্লাড প্রেশার, ডায়াবেটিস ওষুধ, হ্যাঁ আপনি ওষুধটা খান, ব্লাড সুগার দেখেন, রেগুলাইজ করেন, দেন যারা এবং সেটাও চিকিৎসক পরামর্শ দিবেন যে ওষুধ চেঞ্জ করবেন কিনা, বন্ধ করবেন কিনা, ডোজ কমাবেন কিনা। হ্যাঁ, নিজে করা উচিত না। আর দ্বিতীয় কথা হলো, ডাক্তার সাহেব আমি তো ভালো আছি, আমার তো কোনো অসুবিধা নেই, আমার কেন এত ওষুধ দিচ্ছেন? আরে ওষুধ তো দিচ্ছি এখনকার জন্য, ওষুধ দিচ্ছি 10 বছর পরে কি হবে? 10 বছর পরে তো আপনি ওই ডায়ালিসিসে যাবেন, তখন তো আপনার বছরে 4 লাখ টাকা খরচ হবে। এই খরচটা তো আপনার বহন করতে হবে, বা সরকারেরও তো এই টাকা বহন করার। এই জন্যই তো এই ওয়ার্ল্ড কিডনিদের উদ্দেশ্য এটাই যে সচেতন করে তুলেন। সচেতন করে তুলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রথমত হচ্ছে এটা প্রতিরোধে সচেতনতা তৈরি করা, এবং আনফরচুনেটলি হয়ে গেলে সেটা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সচেতন হওয়া। ওই নিয়ন্ত্রণে রাখলেই কিন্তু এই জটিলতাগুলি হবে না। সেই আর ডায়াবেটিসের এমন একটা রোগ, এটা যদি নিয়ন্ত্রণ না, কিছু যদি নিয়ন্ত্রণ না রাখেন, আপনিও জানেন
এটা হার্টে ধরবে, এবং মেজরিটি আমরা দেখি যাদেরই ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, তাদের করোনারি হার্ট ডিজিজ মানে ব্লক হবেই। মানে কিডনি ছাড়াও তার হার্ট, তার চোখ, চোখ, তার নাক, নার্ভ, রক্তনালী ভেসেল, সবগুলোই সবকিছু, ক্ষতিগ্রস্ত। everywhere। সুতরাং নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা আশা করছি আপনার এই পরামর্শ যারা শুনছেন তারা অবশ্যই নিয়ন্ত্রণে রাখার জন্য এগিয়ে আসবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিস রোগীদের কিডনি রোগ ও তার প্রতিকার বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো বাইসেপের একটা মুভমেন্ট। সেই বাইসেপটাকে আমরা ফোকাস করবো, যেটা আমরা বলেছি আউটার বাইসেপ, মানে বাইসেপের যে বাইরের সাইডের যে অংশটা, সেই অংশটাকে আমরা ফোকাস করব। এর আগে আমরা করেছিলাম, দেখিয়েছিলাম যে কীভাবে বাইরের অংশটাকে ফোকাস করতে হয়। ফোকাস করার জন্য আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ক্লোজ গ্রিপ বাইসেপ কার্ল। কিন্তু সমস্যাটা যেটা হয় যে আপনি যদি আইসোলেশন ওয়েতে যদি এক্সারসাইজটা না করেন, তাহলে ক্লোজ গ্রিপ আমার বাইসেপ কার্ল মারলেও আপনার আইটার বাইসেপটা ঠিকমতো হয় না। কারণ যারা হেভি ওয়েট বাইসেপ কার্লে অভ্যস্ত, তারা করে কি কিছুটা করে আর কি, বা চিট করে অথবা বডি থেকে মোমেন্টাম নিয়ে এক্সারসাইজটা করার চেষ্টা করেন। নর্মাল যখন বাইসেপ কার্ল মারছেন তখন ঠিক আছে, কিন্তু যদি আপনি আউটার বাইসেপটাকে ডেভেলপ করতে চান, তাহলে ক্লোজ গ্রিপ করা অবস্থায় যদি আপনি বডি মোমেন্টাম ইউজ করেন, তাহলে পুরোপুরি ওইখানকার ম্যাসিভনেসটা আসে না। এই জন্য আমরা বাইসেপের যে আউটার যে প্রপোর্শনটা, সেটাকে আমরা ডেভেলপ করার জন্য আমরা যে জিনিসটা করি, ওয়ালে একটা সাপোর্ট থেকে আমরা শুরু করি। এই জন্য এক্সারসাইজটাকে আমরা বলি হচ্ছে ওয়াল সাপোর্টেড বাইসেপ কার্ল। এখন দেখবেন যে আমরা কীভাবে এক্সারসাইজটা করব। আমরা ওয়ালে যখন সাপোর্টটা নিব, খেয়াল করবো যে কোমর থেকে পাটা একটু দূরে রাখবো, কারণ যদি আপনি পুরো স্ট্রেট ফর্মে রাখেন, তাহলে আপনার ওয়েটটা গিয়ে ওয়ালে গিয়ে বাড়ি খাবে। এতে আপনি ওয়ালে যে সাপোর্টটা নেওয়ার যে আমাদের এইটা ফোকাস রয়েছে, সেই ফোকাসটা থাকবে না। মাথাটা সবসময় স্ট্রেট থাকবে, একদম স্ট্রেট, মানে ইয়ের সাথে লাগানো থাকবে, আপনার যে ওয়ালটার সাথে লাগানো থাকবে, পিঠটা লাগানো থাকবে, বা আপনার হিপসটা বন্ধ লাগানো থাকবে। মানে আপনার নিচের পোর্শন থেকে, বেল্টের উপর থেকে পুরা বডি পার্টগুলো ওয়ালের সাথে একদম প্রেস করেই করা থাকবে, লাগানো থাকবে। এই অবস্থায় আমরা ক্লোজ গ্রিপ অবস্থায় বাইসেপ কার্লটা মারব। গো আহেড। এখানে যে এটা হচ্ছে, মানে সুবিধাটা হচ্ছে, আপনি যে আপনার বডি মোমেন্টাম ইউজ করবেন অথবা কোনো চিট কার্লের মতো যে কোনো রকম মুভমেন্ট করবেন, সেই মুভমেন্টটা আপনি চাইলেও করতে পারবেন না, কারণ যেভাবে করতে নিলে আপনার বডিটা ওয়াল থেকে সরে যাবে। এটা হচ্ছে আমাদের একটা মেজারমেন্ট। এই মেজারমেন্ট থেকে আমরা জিনিসটা করবো। এতে হবে কি, আপনার আইসোলেশন ওয়েতে বাইসেপটাকে আমরা ফোকাস করবো, আর ক্লোজ গ্রিপ থাকার অবস্থা আইসোলেশন ওয়েতে আপনার বাইসেপের বাইরের সাইডটা ডেভেলপ হয়ে যাবে। ওকে, আর একটা জিনিস খেয়াল করবেন, যদি বাইসেপের বাইরের সাইডে যদি আপনার ডেভেলপমেন্ট না হয়, তাহলে ভিজিবিলিটি জিরো থাকে, খুব একটা ভিজিবল হয় না। অনেকে যদি ভিতরের দিকে হয়, তাহলে খুব একটা মানে সামনের দিকে ভিজিবল হবে না। সামনের দিকে ভিজিবিলিটি যদি আনতে চান, তাহলে প্রথমে যে জিনিসটা করতে হবে, আপনার বাইসেপের আউটার প্রপোর্শনটা আপনাকে ডেভেলপ করতে হবে। ওকে, চলো রাখো। ওকে, এই এক্সারসাইজটা করবেন শুধুমাত্র তারাই করবেন যখন দেখবেন যে বাইসেপ কার্ল করার পরে আউটার ডেভেলপমেন্টটা হচ্ছে না। তারাই করবেন কি, একটু গ্র্যাজুয়ালি এটা আপনার প্রোগ্রামের সাথে এই একটা প্রোগ্রামটাকে আপনি সেট করে নেবেন। তবে খেয়াল করবেন, যদি নর্মাল বাইসেপ কার্ল, বেসিক বাইসেপ কার্ল আপনি যদি 5 সেট মারেন, তাহলে এইটা আপনি 3 সেটের বেশি মারবেন না। আর এটার যে জিনিসটা বলবো, রিপিটেশনের বিষয়টা, রিপিটেশন আপনি 12 করে মারবেন, 12 নিচে যাবেন না, উপরে না, ওরকম একটা নেবেন, ওইটা নেবেন, এবং 3 সেটের বেশি জিনিসটা করবেন না। প্রিয় দর্শক, আমাদের শরীরের কোনো অংশে যদি দেখা যায় হঠাৎ লালচে রং ধারণ করেছে, সেই ক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে কি করণীয় আছে, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। শরীর হঠাৎ করে বিভিন্ন কারণে লাল হয়ে যেতে পারে। তার মধ্যে অত্যন্ত কমন একটা কারণ হচ্ছে অ্যালার্জি। হ্যাঁ, এটা যে কোনো বয়সেই হতে পারে, ছোটদের বা মাঝ বয়সে বা বৃদ্ধ বয়সে। তবে ছোটদের ক্ষেত্রে বা বাচ্চা বয়সে এটা খুবই কমন। হ্যাঁ, এটার অন্যতম একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং সাথে চুলকানো। এটা সাধারণত ফ্যামিলি প্রিডিসপোজিশন বা যে বংশে কারো থাকলে তাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও কিছু এটার ফ্যাক্টর কাজ করে, যেমন কিছু খাবার, হ্যাঁ, তারপর হচ্ছে কিছু পারিপার্শ্বিকতা, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন ধুলাবালি বা অনেক সময় কাপড় চোপড়, কারো কটন বা কারো সিনথেটিক, বিভিন্ন কাপড় চোপড় কারণে ওটা হতে পারে। অথবা কিছু কন্ট্যাক্ট অ্যালার্জি বলি, যেটা আমরা যেমন মেটাল, মহিলাদের ক্ষেত্রে যেটা বেশি হয়, মেটাল থেকে হতে পারে, বা বিভিন্ন জিনিসের কন্ট্যাক্ট, যে কোনো জিনিসের কন্ট্যাক্টে হতে পারে। এক একজনের এক একটা জিনিসে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে কমন আমাদের যে লক্ষণটা দেখা দেয়, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং চুলকানো। তবে সেক্ষেত্রে আমাদের প্রাইমারি অবস্থা বা বাসায় বা যেখানেই থাকেন না কেন, সেটাতে ঘাবড়ানোর কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেটা প্রাথমিকভাবে করতে পারি সেটা হচ্ছে যে একটা টপিক্যাল বা মলম জাতীয়, সেটা হচ্ছে মোমেটাসন বা মোমেটা অথবা হাইড্রোকর্টিসন জাতীয় অয়েন্টমেন্ট লাগাবো, এবং সাথে একটা অ্যান্টিহিস্টামিন, যেমন সেটা হিস্টাসিন হতে পারে,
অ্যালাট্রল জাতীয় ওষুধ হতে পারে, এটা খাবো। এবং কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে অ্যালার্জিটা সাথে সাথে আমাদের চোখ মুখ ফুলে না যায় অথবা শ্বাসকষ্ট হয় কিনা, এগুলি হচ্ছে এটার ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর বা এটা খারাপ দিকে যাচ্ছে বুঝতে হবে। শ্বাসকষ্ট এবং যেটা বললাম আমি, শ্বাসকষ্টের সাথে চোখ মুখ হাত পা ফুলে যাওয়া, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তার যেমন চর্ম এবং অ্যালার্জি বিশেষজ্ঞের কাছে যেতে হবে সেটা চিকিৎসার জন্য। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। গোসলের পরপরই অনেকেই সারা শরীর চুলকায়। সাবান ত্বকের তৈলাক্ত ভাব দূর করে বলে এমনটি হয়ে থাকে। গোসলের পরপরই অলিভ অয়েল বা ময়েশ্চারাইজার লোশন লাগান, সমস্যা কেটে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, সাধারণত আমাদের কাছে যেটা নিয়ে আসে মোস্ট অফ দ্য ক্ষেত্রে গ্রোয়িং পেইন নিয়ে আমাদের কাছে আসে। সাধারণত 3 বছর থেকে মোটামুটি সব বাবুরই এটা হয়। যখন বাবুরা লম্বা হওয়া শুরু করে তখন হয়, এবং এটা 12 বছর পর্যন্ত থাকে। দেখা যায় মারা এসে আমাদের বলেন যে এটা কমন প্রবলেম হয়, যে বাচ্চারা সারাদিন খেলছে কিন্তু সন্ধ্যায় বা রাতে তাদের পায়ে ব্যথা হচ্ছে। অনেক বাচ্চাই রাতে কান্নায় উঠে পড়ে, তারা ব্যথার কথা বলে। তো এটা একটা কারণ যে গ্রোয়িং পেন, সেটাই আসলে এটা কমনলি, এটা খুবই কমন একটা কজ। খুব কি চিন্তাগ্রস্ত হওয়ার মতো বিষয়? আমরা মা বাবা বা বাবুকেও আমরা আশ্বস্ত হতে বলবো, যেটা প্রথম চিকিৎসা হচ্ছে কে আশ্বস্ত করা, যেটা আসলে হবেই। কারণ বাচ্চাটা লম্বা হচ্ছে, এটা সব বাবুরই হয়, এবং সাধারণত 10 থেকে 12 বছর পর্যন্ত এটা থাকবে, এবং এটা নিয়ে কোনো ওরিড হওয়ার মতো খুব কিছু আছে বলে আমাদের মনে হয় না। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।